নমস্কার, পড়ছি লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরি উপন্যাস অনুযায়ী এখন চলছে দ্বিতীয় খণ্ড, আর রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর ৩৯তম অডিও বুক, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 39 শুরু করলাম। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত প্রথম মহিলা বিদ্যানিকেতন শুধু গৌড় মণ্ডলে নয়, বোধ করি এই যুগের ভারতের প্রথম স্ত্রী শিক্ষা নিকেতন। বিনা আড়ম্বরে, বিনা শঙ্খ নির্ঘোষে, নীরবে, নিভৃতে তার প্রতিষ্ঠা হল দামোদর তীরের এক গণ্ডগ্রাম সোঁয়াইয়ে। জ্যৈষ্ঠের মাঝামাঝি এ প্রতিষ্ঠানে শুধুমাত্র স্ত্রী জাতীয় দিকের শিক্ষা ব্যবস্থার আয়োজন। ছাত্রীর সংখ্যা মাত্র ৮, বহু আয়াসেও তদপেক্ষা অধিক ছাত্রী জোগাড় করা যায়নি। উপায় কি? অক্ষর পরিচয় এবং বৈধব্য যোগ যে পণ্ডিত মশাইদের মতে বাগর্থের মতো সম্পৃক্ত। ৮ জনের পরিচয় একে একে দাখিল করা যাক। সর্ববয়োজ্যেষ্ঠা ছাত্রীটির বয়স ৩-২০ ওপারে। গিরিবালা দেবী বাল বিধবা, সুতরাং নতুন করে বৈধব্য যন্ত্রণার ব্যবস্থা করতে স্বয়ং যমরাজও অশক্ত। তিনি হচ্ছেন পীতাম্বর মুখুজ্জের জ্যেষ্ঠা ভগিনী, মৃন্ময়ীর পিসিমাতা ঠাকুরানী। সেই যে সত্যনারায়ণ পূজার দিনে বৈশাখী পূর্ণিমায় এই বাড়ুজ্জে বাড়িতে পদার্পণ করেছেন, তারপর আর স্বগৃহে প্রত্যাবর্তন করেননি। রূপেন্দ্রনাথ সহজেই বুঝে নিয়েছিলেন এটি তাঁর হিতৈষী বর্গের গোপন ব্যবস্থাপনা। নিতু মুখুজ্জে আর তারাপ্রসন্ন যোগ সাজসে গিরিবালাই ঢং ধরেছেন, আমি আর চলতে পারব নি বাপু। রূপেন্দ্রনাথকে তারা এই বিষয়ে কিছুই জানাননি, জানাতে সাহস হয়নি। কি জানি, এক বক্কা যদি বেমক্কা রুখে দাঁড়ায়। তাই তারা সুন্দরী আর মিনুর মা গোপনে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন মালতীকে। প্রকাশ্যে বলা হলো গিরিবালা ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ুজ্জে বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থির হলো রূপেন্দ্রনাথকে লুকিয়ে পীতাম্বর দিদির জন্য আতপ চাউল গোপনে জুগিয়ে যাবেন মালতীর ভাঁড়ারে। মালতী মনে মনে স্থির করে এসেছিল সোঁয়াই গাঁয়ে বাস করতে এসে ওই সত্যনিষ্ঠ কন্দর্প কান্তির কাছ থেকে কিছুই গোপন করবে না। সে প্রতিজ্ঞা রক্ষা করা গেল না। বুঝল গিরিপিসি নিজে থেকে এই ভিটায় বাস করতে না এলে একটি বিপত্নিক যুগপুরুষ এবং একজন নিঃসম্পর্কীয়া যৌবনবতী বিধবার একত্র বাস গ্রাম্য সমাজ ভালো চোখে দেখত না। তাছাড়াও এটি গুরুতর কারণ ছিল, কিন্তু মালতী সে কথা নিজের কাছেও স্বীকার করতে লজ্জা পায়। গিরিপিসি আশাতে সে ধরে প্রাণ পেল। রূপেন্দ্রনাথ দ্বিতীয় হেতুটার বিন্দু বিসর্গও আঁচ করেননি, কিন্তু প্রথম যুক্তিটা সহজে আন্দাজ করলেন। স্বীকার করলেন না, বললেন, পিসি ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছেন, বেশ করেছেন, কিন্তু এ বাড়িতে আপনাকে থাকতে দেব একটি শর্ত মেনে চললে। আপনাকে লেখাপড়া শিখতে হবে। গিরিবালা আঁতকে ওঠেন, ওমা, আমি কোথায় যাব? আমার বয়স যে ৩-২০ পেরিয়ে গেছে রে। এই বুড়ি বয়সে তালপাতায় আঁক করব? না, অঙ্ক শিখতে হবে না আপনাকে, শিখবেন ভাষা। অ আ ক খ নিজে নিজে কৃত্তিবাস ওঝার রামায়ণখানা পড়তে ইচ্ছে করে না বুঝি? এবার থমকে গেলেন পিসি। পারবো? আলবাত ৩ মাসের মধ্যে। যদি না পারি, না না না, দিব্যি দিসনি রূপ, তুই তো জানিস না আমার মাথায় স্রেফ গোবর, তোর পিসেমশাই বলতেন। বিদ্যানিকেতনের বাকি ৭ জন ছাত্রীর কথা বলি, যারা সমাজপতিদের নির্দেশ অগ্রাহ্য করে ওর অবৈতনিক পাঠভবনে নিত্যি হাজিরা দিতে আসতেন। দ্বিতীয়ত তারা সুন্দরী, জমিদারের ঘরণী, তার শাশুড়ি ঠাকুরুন কর্তার কাছে জনান্তিকে স্বাক্ষর হয়েছিলেন, সংস্কৃতজ্ঞ হয়েছিলেন। সেসব কথা তো আগেই বলেছি। ওরা দুজনে লুকিয়ে কালিদাস ভবভূতিভাস পাঠ করতেন, পড়তেন ও শুনতেন পালা করে। প্রথম যুগে শৃঙ্গার রস, ক্রমে
মহাকাব্য, শেষে যম নচিকেতা সম্বন্ধ, গার্গী যাজ্ঞবল্ক্য ব্রহ্ম জিজ্ঞাসা, শ্রী মহাভগবত গীতা। এ সংবাদ প্রথম দিকে গোপন ছিল, অন্তত যতদিন ব্রজেন্দ্র নারায়ণের পিতৃদেব জীবিত ছিলেন। তারপর এ কথা গ্রামে কারোর জানতে বাকি ছিল না। কই, ব্রজ সুন্দরীকে তো অকালে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয়নি। ব্রজেন্দ্র নারায়ণ পরিণত বয়সে স্বর্গলাভ করেছেন। ব্রজ সুন্দরী তাঁর বাৎসরিক শ্রাদ্ধ কার্য সম্পাদন করে বার্ধক্যে বারাণসী ধামে চলে গেছেন। তারা সুন্দরীর কর্তার না আছে সময়, না ধৈর্য, না উদ্যম। তবে তিনি বাধাও দেননি। মাথায় আধো ঘোমটা টেনে জমিদার গৃহিণী তাই প্রত্যহ রূপেন ঠাকুরপোয়ের ভিটায় হাজিরা দিতেন, বাংলা ক্রমে সংস্কৃত শিখবেন বলে। একটু সংকোচ অবশ্য ছিল বয়সটার জন্য। রূপেন আর তারাসুন্দরী প্রায় সমবয়সী, দুজনেই 30-32। তা সে বাধাও ঘুচে গেল পুঁটু রানীর আগ্রহে। সে এসে বললে, তুমি দাদাকে বলো বৌঠান, আমি রূপদার পাঠশালায় পড়তে যাব। আমার তো আর ও ভয় নেই। না, তা নেই। যমদূতগুলো আহাম্মকের বেহদ্দ। চোখ মেলে দেখল না পুঁটুরানী নিরক্ষরা। সিঁথির সিঁদুর মুছে মেয়ের হাত ধরে সে ফিরে এসেছিল বাপের বাড়ি। ফলে পুঁটুরানী হলো 3 নম্বর ছাত্রী। তার 5 বছরের কন্যাটি 4 নম্বরের। বয়ঃপ্রাপ্তা অনুরা ছাত্রী মাত্র একজন, শোভা রানী। রীতিমতন লড়াই করে সে ভর্তি হলো রূপদার পাঠশালায়। শোভা রানী সুন্দরী নয়, কুসুম মঞ্জরী বা মৃন্ময়ীর মতন চম্পক গৌর গাত্র বর্ণ থেকে সৃষ্টিকর্তা তাকে বঞ্চিতা করেছেন। কিন্তু তাই বলে স্বগ্রামের ওই অনিন্দকান্তির দিকে সে মনে মনে আকৃষ্ট হবে না কেন? না, রূপদার শুধু রূপ নয়, শোভা রানী তার বেড়া বিনুনি বাঁধা যুগ থেকে দেখে আসছে ওই গ্রাম্য বিদ্রোহীর অপরিসীম দার্ঢ্য। সমাজপতিদের অন্যায়ের বিরুদ্ধে সে বারে বারে দেখেছে তাকে সপ্তরথী বেষ্টিত অভিমন্যুর মতন রুখে দাঁড়াতে। সবকিছু সে বুঝতে পারেনি, আজও পারে না। বেচারির সে শিক্ষাটাই যে হয়নি। কিন্তু এইটুকু সে বুঝেছে যে ওই রূপতাই আসলে সেই পক্ষীরাজে চড়া রাজপুত্তুর, যার কথা সে শুনেছে বহু জোনাকচলার সন্ধ্যায় ঠাম্মার কোল ঘেঁষে বসে। প্রায় যৌবনোত্তীর্ণা ওই অরক্ষণীয়ার মর্মবেদনাটা কি তোমরা বুঝতে পারো না? স্ত্রী শিক্ষা ভালো কি মন্দ, লেখাপড়া শিখলে আর 2টি হাত গজায় কি গজায় না, তা জানে না শোভা রানী, জানতে চায়ও না। কি লজ্জার কথা, তার আসল উদ্দেশ্য ওই আজব মানুষটাকে সে রোজ কাছ থেকে বসে 2 চোখ মেলে দেখতে পাবে, তার সঙ্গে কথা বলতে পারবে। প্রয়োজনে 1 ফেরো ঠান্ডা জল কলসি থেকে গড়িয়ে এনে বলতে পারবে, রূপদা আপনার তেষ্টা পেয়েছে নিশ্চয়ই, খান। এর বেশি সেই মেয়েটি আর কিছু প্রত্যাশা করে না, করতে সাহস পায় না। দুর্গা গাঙ্গুলি সমাজপতি, কট্টর প্রাচীনপন্থী, স্ত্রীলোক স্বাক্ষর হবে এমন অসৈরণ কথা তিনি নিশ্চয় বরদাস্ত করতেন না। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি গ্রামে অনুপস্থিত। 2 যৌবনবতী সদ্য বিবাহিতাকে সঙ্গে নিয়ে তিনি পুনরায় পুরুষোত্তম ক্ষেত্রে তীর্থ করতে গেছেন, পুণ্যাম নরক থেকে নিস্তার পাওয়ার আশা নিয়ে। ফলে শোভারানীর বর্তমান অভিভাবক গাঙ্গুলি বাড়ির সেজ তরফের বড় কর্তা, অর্থাৎ দুর্গাচরণের অনুজ কালীচরণ। তিনি প্রচণ্ড আপত্তি করেছিলেন, কিন্তু শোভারানী কর্ণপাত করেনি। কালীচরণ বাধ্য হয়ে শরণ নিয়েছিলেন 2য় সমাজপতি নন্দ চাটুর্যে মশাইয়ের দরবারে। নন্দ চেষ্টার ত্রুটি করেননি। শোভারানী হাত 2টি জোর করে বলেছিল, আমাকে বাধা দেবেন না ফুল কাকা, তারা বৌঠান এতটা বয়সে ওর পাঠশালায় আসছেন, পুঁটু দিয়ে আসছেন, আমারই কি দোষ হলো? নন্দ ধমক দিয়ে উঠেছিলেন,
গাধার মতো কথা বলিস না শোভা, ওরা হলো বারিন্দির, ওদের নিয়মকানুন সব আলাদা। ওরা কি বামুন? ওদের ছেলে মেয়ের বেতে পাকা দেখা হয় না, হয় করণ। তাই তো তোরা ভাদুড়ির মা লুকিয়ে লুকিয়ে দিগ্গজ পণ্ডিত হতে চেয়েছিল। শোভারানী তখনও যুক্তকর বলেছিল, দিগ্গজ পণ্ডিত হন বা না হন, তিনি সংস্কৃত পুঁথি পাঠ করতে শিখেছিলেন, আর সেই অপরাধে কোনো জমদূতের হিম্মত হয়নি তার সিঁথির সিঁদুর মুছে দিতে। দেয়নি? তারা ভাদুড়ির মা সধবা অবস্থায় ড্যাংডেঙে স্বর্গে যেতে পেরেছে, বিধবা হয়ে কাশিবাসী হতে হয়নি তাকে। শোভারানী তখনও যুক্তকর জবাবে বলেছিল, আমিও ড্যাংডেঙিয়ে স্বর্গে যেতে চাই না ফুল কাকা, শেষ বয়সে আমিও না হয় বিধবা হতে রাজি, কিন্তু বিধবা হতে হলে একটা বর তো প্রথমে জোগাড় করতে হয়। বাবা মশাই তো নিজের বিয়ে নিয়েই সারাটা জীবন ব্যস্ত, আপনি আমাকে তাই একটা জোগাড় করে দিন না, কানা খোঁড়া বুড়ো যেমনটাই হোক, না হলে বিধবা হব কি করে? লেখাপড়া আমি শিখবই। নন্দ স্তম্ভিত হয়ে গেলেন মুখরা মেয়েটির বাচালতায়, দাঁতে দাঁত দিয়ে বলেন, এক ফোঁটা মেয়ে তুই, বড় যে চ্যাটাং চ্যাটাং কথা শিখেছিস দেখছি। শোভারানী এবার হঠাৎ নন্দখুড়োর ঠ্যাং থেকে এক খামচা একটা পেন্নাম উঠিয়ে নিয়ে বলে, আপনি স্নেহের চোখে দেখেন তাই নজর হয়নি, মেঘে মেঘে 1.5 বয়স হয়ে গেছে আমার। কুলিন ঘরে না জন্মালে একদিনে 3 ছেলের মা হয়ে যেতাম। বজ্রাহত নন্দ বলেন, ঘোর কলি একেই বলে, লজ্জা শরমের মাথা খেয়েছিস, আসুক তোর বাবা ফিরে। একগাল হেসে শোভারানী বলেছিল, না ফুল কাকা, 19 কড়া কলি, ঘোর কলি হতে এখনো 1 কড়া নাকি বাকি, সেটা হবে মেহেরুন্নেসা যখন ভর্তি হবে রূপদার পাঠশালায়। কে মেহেরুন্নেসা? মানে সে কে? শোনেননি বুঝি? সে এক বেহেস্তের হুরি, রূপদা তারেও ভর্তি করে নিতে রাজি হয়েছে। আমার মতো বুড়ি নয়, ছোট ফুলকুড়িমার বয়সী। কথাটা মিথ্যে নয়। নন্দের শেষ ধর্মপত্নীর বছর 22, তারা পুটু সুজাতা একুনে 3, শোভা মালতী রূপমঞ্জরী আর গিরিবালা হলো 7, রূপেন্দ্রনাথের 8ম ছাত্রী একজন জবনী, তার নাম মেহেরুন্নেসা, পীরপুরের মৌলভী কলিমুদ্দিন সাবের ভগিনী। হ্যাঁ, খবরটা মিথ্যে নয়। কুলীন ব্রাহ্মণ রূপেন্দ্রনাথ মৌলভী সাবকে জবান দিয়েছেন তার পাঠশালায় ওই জবনীকেও ভর্তি করে নেবেন। সেই 8শ শতাব্দী যখন সবে 50 বোঝো কাণ্ড, দুঃসাহসিকতার একটা সীমা থাকবে তো। কিন্তু রবীন্দ্র নির্বিকার, বিবেক নির্দেশ তিনি মৌলভী সাবকে প্রত্যাখ্যান করতে পারেননি। বিচিত্র ঘটনা পরম্পরা শোনো বলি। আয়ুর্বেদ শিক্ষা সমাপনান্তে রূপেন্দ্রনাথ একসময় স্থির করেছিলেন বর্ধমানের একজন লব্ধ প্রতিষ্ঠ মুসলমান হেকিমের কাছে হেকিমি বিদ্যাও তিনি শিক্ষা করবেন। হেকিম সাহেব তাকে বিদ্যাদান করতে স্বীকৃত হয়েছিলেন, তবে বলেছিলেন শিক্ষারম্ভের পূর্বে ছাত্রকে আরবি ফার্সি 2টো ভাষাতেই তালিম নিতে হবে। রূপেন্দ্রনাথ সেজন্য সময় গ্রামে ফিরে আসার পর পীরপুরের মৌলভী সাবকে অনুরোধ করেন ওই 2টি ভাষায় শিক্ষা দিতে। পীরপুর দামোদরের ওপারের একটি মুসলমান প্রধান গ্রাম। মৌলভী কলিমুদ্দিন সাব স্বীকৃত হয়ে যান। প্রত্যহ পড়ন্ত বেলায় তিনি গায়ে চলে আসতেন জুম্মাবার বাদ দিয়ে। সূর্যাস্তকাল পর্যন্ত রূপেন্দ্রনাথকে ওই 2টি ভাষা শেখাতেন। তারপর রূপেন্দ্রের পিসিমা যোগু ঠাকুরুন 1 গলা ঘোমটা টেনে নিয়ে আসতেন কিছু প্রসাদী, ফলমূল, বাতাসা, খুরমো, কদমা। মৌলভী সাব পদ্ম দেখিতে অজু করে শামওয়াক্তের নামাজটা সেরে নিতেন। তারপর ওই প্রসাদটুকু মুখে ফেলে বিদায় নিতেন। ফিরে যেতেন পারানি ঘাটে, দামোদর পার হয়ে পীরপুর গাঁয়ে। সেসব গত দশকের কথা। তারপর ঘটনাচক্রে রূপেন্দ্রনাথের বর্ধমান যাওয়া হয়নি, হেকিমি বিদ্যাও শেখাও হয়নি। তবে আরবি না হলেও ফার্সিটা আয়ত্ত করতে পেরেছিলেন ওই মৌলভী সাহেবের সহায়তায়। তাই এতদিন পরে তিনি এই উদার চেতা মুসলমান মৌলভী সাহেবকে প্রত্যাখ্যান করতে পারেননি। কিন্তু ওর দুঃসাহসিকতার পরিমাণটা তোমরা একবার বিচার করে দেখবে দিদিভাই। রাধানগরে যুগাবতার রামমোহন রায় মহাশয়ের
আবির্ভাব হতে তখনও 19 বছর বাকি। বর্ধমান ভক্তির একটি প্রত্যন্ত গ্রামে একজন কুলীন ব্রাহ্মণ শুধুমাত্র স্ত্রীলোকদের জন্য একটি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠা করেছেন। কৃত্তিবাস, কাশিরাম এবং খানকয় মঙ্গল কাব্যের লিখিত পুঁথি আর রায়গুণাকরের কিছু গ্রন্থ ব্যতীত বঙ্গভাষায় সে সময় কোনো কিছু ছিল না। আর সেই প্রথম প্রতিষ্ঠিত স্ত্রী জাতীয়ার বিদ্যালয়ের 8টি ছাত্রীর 8ম বিদ্যার্থী হচ্ছেন মেহেরুন্নিসা বেগম, যবনী। রবীন্দ্রনাথ সেই আয়োজনই করেছেন বিবেক নির্দেশে। গৌড়দেশী কথ্য ভাষা বাংলা, মেহেরুন্নিসার মাতৃভাষাও বাংলা, উর্দু নয়, ফার্সি নয়। কোন যুক্তিতে সেই ছাত্রীটিকে প্রত্যাখ্যান করা হবে? তারা সুন্দরী, মালতী, রূপমঞ্জরীর চেয়ে ছাত্রী হবার দাবি তার কম কিসে? কিন্তু মৌলভী সাবিবা এমন বেয়াড়া অনুরোধ করে বসলেন কেন? তাহলে মূল কাহিনীটা মুলতবি রেখে মেহেরুন্নিসার কিস্সাটাই লিপিবদ্ধ করতে হয় প্রথমে। মেহের হচ্ছে মৌলভী সাহেবের ভগিনী, প্রায় মালতীরই বয়সী, 22-24, সদ্য বিবাহিতা এবং সত্য স্বামীর তক্তা। হেতুটা মর্মান্তিক। মেহেরের বুকে, তলপেটে, উরুতে সেতির দাগ আছে, মুখে নেই। এই অপরাধে মেহেরের কসম শাদির 7 দিনের মধ্যেই তাকে 3 তালাক শুনিয়ে দিয়েছে। মৌলভী সাহেব সত্যাশ্রয়। পাত্রের আব্বাজানকে সত্য কথা শাদির অনেক পূর্বেই নিবেদন করেছিলেন। পিতা সে বার্তা পুত্রকে জ্ঞাত করিয়েছিলেন কি না সেটাই ইতিহাসের অকথিত অধ্যায়। মেহেরের খসমের দাবি ওটা সেতি নয়, কুষ্ঠ। বিচক্ষণ হেকিম এবং স্বয়ং রবীন্দ্রনাথ পরীক্ষা করে জানিয়েছেন যে রোগটা আদৌ কুষ্ঠ নয়, সেতি। সচরাচর সেতির দাগ মুখেই ফুটে ওঠে। কোনো কোনো ব্যতিক্রম ক্ষেত্রে তা দেহের অন্যান্য স্থানে দৃষ্ট হয়। কাসেম আলী মেহেরের খসম সেসব কথা কানেই নেয়নি। ধর্ম ও আইন তার পক্ষে। বিবাহের যাবতীয় যৌতুক হাতিয়ে নিয়ে সে 3 তালাক দিয়ে মেহেরকে ঘাড় থেকে নামিয়েছে। মৌলভী সাহেব দ্বিতীয়বার মেহেরের নিকার আয়োজন করেননি। খোদা তালার ইচ্ছায় তাকে এভাবে জীবনটা কাটাতে হবে। উনি কর্মসন্ধানে মুর্শিদাবাদ গিয়েছিলেন গত বছর। আলীবর্দীর মীর মুন্সির সঙ্গে ওর খাতির ছিল। একই মক্তবে দুজনে পড়েছেন, ফলে সোহাধ্যায়ী, দোস্ত। মীর মুন্সি ওকে একটা আজব খবর দিলেন। নবাব আলীবর্দী নাকি হিন্দু মুসলমানের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি মানুষে 2টি গ্রন্থ রচনায় ইচ্ছুক হয়েছেন। একটি বঙ্গভাষী কুরআন শরীফ, দ্বিতীয়টি ফার্সিতে কৃত্তিবাসী রামায়ণ। এই জন্য তিনি উপযুক্ত পণ্ডিত নিয়োগ করতে ইচ্ছুক, যারা বাংলা এবং ফার্সি 2টি ভাষাতেই আলিম। মৌলভী সাহেব কৃত্তিবাসী রামায়ণের একটি বিশেষ কাণ্ড, অরণ্যকাণ্ড, ফার্সিতে অনুবাদের দায়িত্ব গ্রহণ করেছেন। মীর মুন্সির কাছে দলিলে দস্তখত করে অগ্রিমও নিয়ে এসেছেন। ফার্সিতে তিনি আলিম, কিন্তু বাংলা হরফ চেনেন না। কথ্য ভাষাটা তো মাতৃভাষা, ভালো রকমই জানেন। আশা ছিল কোনো পণ্ডিতকে নিয়োগ করে হরফগুলো চিনে নেবেন, বাংলা পড়তে শিখবেন। দুর্ভাগ্য মৌলভী সাহেবের, কোনো ব্রাহ্মণ পণ্ডিত ওই যবনকে বিদ্যাদান করতে স্বীকৃত হননি। মুর্শিদাবাদে নয়, কৃষ্ণনগরে নয়, নবদ্বীপেও নয়। মৌলভী সাহেবের তখন স্মরণ হয়েছিল সোয়াই গাঁয়ের সেই আজব ব্রাহ্মণ পণ্ডিতটির কথা, এক বজ্ঞা বাড়ুচ্ছে। একদিন সে ছিল ছাত্র, আজ সে নিশ্চয় রাজি হবে গুরু হতে। মৌলভী সাহেব ফিরে এলেন পীরপুরে, সাক্ষাৎ করলেন সেই ব্যতিক্রম পণ্ডিতটির সঙ্গে। রবীন্দ্রনাথ বললেন, আমার যখন মরবার সময় নেই মৌলভী সাহেব। সে কথা সত্যি। তিনি যখন শয্যা ত্যাগ করেন তখন ঋগ্বেদের ঋষির বর্ণনায় উষো জাতি সরস্ব পত্নী, অর্থাৎ সূর্যপত্নী উষা স্বামীর পূর্বে আবির্ভূতা হন। তা তখনও সুসম্পন্ন হয়নি। ভুলকো তারা জল জল করে জ্বলছে পূর্বাকাশে।
প্রাতকৃত্যাদি সেরে মধ্যাহ্নিক সমাপনান্তে তিনি সূর্যোদয় মুহূর্তে উপস্থিত হতেন দাতব্য চিকিৎসালয়ে। জীবন দত্তের সমবিব্যাহারে প্রতিটি রোগাক্রান্তের তত্ত্ব তালাশ নেন, ব্যবস্থাদি দেন। তারপর অশ্বারোহণে দূর দূর গ্রামে রোগী দেখতে যান। ফিরে আসেন মধ্যাহ্নে, আহার আনতে বসেন। স্ত্রী জাতিয়ার বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন শ্রেণীর 8টি ছাত্রীকে শিক্ষা দিতে, বাংলা, সংস্কৃত, অঙ্ক, গার্হস্থ্যবিদ্যা, পূজাবিধি, শিশুপালন, যে ছাত্রীর যেটি প্রয়োজন। তারপর সন্ধ্যা সমাগমে নিজের পড়াশোনা। তার সময় কোথায়? মৌলভী কলিমুদ্দিন সাহেব হঠাৎ বলে ওঠেন, মেনে নিলাম আপনার সওয়াল। আপনার পাঠশালাতে এসে আমি বসতে পারি না, কারণ 5 মেহমানের অওরাত এসে আপনার কাছে লেখাপড়ি শিখবেন। সেখানে আমার হাজিরা শরম কি বাত। লেকিন উঠানের একান্তে যদি মেহের এসে বসে, মাদুর সে নিজেই নিয়ে আসবে, তাহলে তাকে কি বাংলা হরফ শিখে দিতে পারেন না? বুঝতেই তো পারছেন পণ্ডিত মশাই, এই বিদ্যাটা মেহের আয়ত্ত করতে পারলে আমরা ভাই বহিন দুজনে মিলে নবাব সরকারের চাহিদা মেটাতে পারবো। ওই তালাক হয়ে বদনসিব লড়কি রোজগার করতে পারবে, খেয়ে পড়ে নতুন করে বাঁচার চেষ্টা করতে পারবে। রূপেন্দ্রনাথ এক কথায় সম্মত হয়ে গেলেন। মেহের ভাষাটা জানে, বাংলা তার মাতৃভাষা। অক্ষর পরিচয় সমাপ্ত হলেই সে অনায়াসে কৃত্তিবাসী রামায়ণের সহজ পয়ার ছন্দ পাঠ করতে পারবে। আর উচ্চারিত হলেই অক্ষর পরিচয় থাক বা না থাক, মৌলভী সাহেব তার অর্থ বুঝতে পারবেন। হয়তো মেহেরের কাছ থেকে তিনি নিজেও বাংলা হরফ, আকার, ইকার এবং যুক্তাক্ষর চিনে নিতে পারবেন। তখন অনায়াসে কৃত্তিবাসী রামায়ণের ফার্সি অনুবাদ করতে পারবেন। নবাব আলীবর্দীর পৃষ্ঠপোষকতায় হিন্দু মুসলমানের মেলবন্ধনের একটি সম্প্রীতির সোপান অতিক্রান্ত হবে। হিন্দু কৌতূহলী হলে, উৎসাহী হলে জানতে পারবেন কুরআন শরীফে কি লেখা আছে। মুসলমানও কৌতূহলী হলে জানতে পারবেন রামায়ণ কাব্যের উপজীব্য। দুর্ভাগ্য এ দেশের, আলীবর্দীর এই শুভ প্রচেষ্টা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। 1756 সালে আলীবর্দী খাঁ মোহাম্মদ জং বাহাদুর বেহেশতে চলে গেলেন। মুর্শিদাবাদের সিংহাসনে আসীন হল সিরাজউদ্দৌলা, 17 বর্ষীয় ইন্দ্রিয়াসক্ত অপরিণত বুদ্ধির এক কিশোর। আলীবর্দী আর তাঁর একমাত্র পত্নী শরফুন্নিসা বেগমের শুভ প্রচেষ্টার আসান ঘটল। ঐতিহাসিক নিখিলনাথ রায়ের ভাষায় আলীবর্দীকে মুর্শিদাবাদের বা বাংলার আকবর বলিয়া নির্দেশ করা যাইতে পারে। মুর্শিদাবাদ নবাবদিগের মধ্যে হিন্দু ও মুসলমানের প্রতি সম্প্রীতি দেখাইয়া মহাবিপ্লব মধ্যেও শান্তভাবে প্রজা পালন করিতে তাহার ন্যায় আর কেহই সমর্থ হয় নাই। হিন্দু মুসলমানের মধ্যে মেলবন্ধনের নবাবী উদ্যোগের সেই বেহেশতি মুবারকির অবসান ঘটল। সিরাজের আমলে ঘনিয়ে এলো দোজখী ইবলিশি। না কোরআন শরীফের বাংলা অনুবাদ, না রামায়ণের ফার্সি অনুবাদ কিছুই আত্মপ্রকাশ করেনি। অথচ মোহনলাল আর মীর মদন সেই মেলবন্ধনকে সার্থক করে পলাশী প্রান্তরকে লালে লাল করে রেখে গেছে। আলীবর্দী প্রয়াণের পর বছর না ঘুরতেই আদি যুগে সেই আদিমতম স্ত্রী জাতিয়ার বিদ্যালয় শিক্ষাদানের আয়োজন হয়েছিল 4টি পর্যায়ে। আজকের দিনের ভাষায় বলা যায় 1.25 ঘন্টার 4টি পিরিয়ড। প্রথম পাঠ, সূর্য যখন মধ্য গগনে রোগী দেখে ফিরে এসে রূপেন্দ্রনাথ এসে বসতেন তার বয়োজ্যেষ্ঠা ছাত্রী 3টিকে নিয়ে, গিরিবালা, পুঁটুরানী আর তারা সুন্দরী। এরা শেখেন বাংলা ভাষা, অক্ষর পরিচয় করানো হয়। রূপেন্দ্রনাথ মুখে মুখে শোনান উপনিষদের কাহিনী, গার্গী, মৈত্রেয়ী, মদালসার ইতিকথা, নচিকেতা, সত্যকাম, উদ্দালকের উপাখ্যান, হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের সার কথা। সংস্কৃত সেখানে পড়ানো হতো না। দ্বিতীয় পাঠের আসরেও 3 জন ছাত্রী
মালতী, শোভারানী এবং পুনরায় তারাসুন্দরী। এখানে বাংলার সঙ্গে সংস্কৃতও শেখানো হয়। গার্হস্থ্য ধর্মের নীতিকথা, শিশু পালন, আরতির সেবা পদ্ধতি এবং ধর্মের মূলতত্ত্ব। তৃতীয় পাঠের আসরে 2টি ছাত্রী এবং 1জন ছাত্র, বালক ও বালিকা, রূপমঞ্জরী, সুজাতা আর শুভপ্রসন্ন। প্রথম 2জন শিখত বাংলা। শুভপ্রসন্ন বাংলার সঙ্গে সংস্কৃত। বয়সে সে ওদের অপেক্ষা 4 বছরের বড়। চতুর্থ পাঠের আসর পড়ন্ত বেলায়। প্রথম যুগে সেখানে উপস্থিত থাকত মাত্র 1জন, মেহেরুন্নিসা, পর্দার ওপাশে, দৃষ্টিসীমার বাহিরে, কিন্তু শ্রুতি সীমার ভিতরে এসে বসতেন মৌলভী সাহেব। তারপর যখন দেখা গেল রূপমঞ্জরী ব্যতিরেকে আর কেউ মেহেরের সহাধ্যায়ী হতে স্বীকৃত হলো না, তখন রূপেন্দ্রনাথ মৌলভী সাহেবকেও পাঠের আসরে ডেকে নিলেন। 3-4 মাসের মধ্যেই মেহের আর তার দাদা বাংলা হরফ এবং যুক্তাক্ষর চিনে নিল। তখন মেহের সুর করে রামায়ণ পাঠ করত। পাশে নিমিলিত নেত্রে বসে শ্রবণ করতেন মৌলভী সাহেব। রূপেন্দ্র অপ্রচলিত শব্দের অর্থ বুঝিয়ে দিতেন, অলঙ্কারের ব্যাখ্যা করে দিতেন। ক্রমে শুভপ্রসন্ন আর রূপমঞ্জরী এসে যোগ দিল সে আসরে। কিমাশ্চর্যোত্তম পরম। তারপর সেই যবনের রামায়ণ পাঠের আসরে এসে বসতে শুরু করলেন মালতী এবং গিরিবালা। পর্দার ওপাশে, দৃষ্টিসীমার বাহিরে, শ্রুতি সীমার নয়। পাঠান্তে মেহের আল্লাহ তালাকে নমস্কার করে পুঁথি বন্ধ করে রাখত। ভাই বহিন পদ্মদিঘিতে অজু করে শামওয়াক্তের নামাজটা সেরে আসতেন। গিরিবালা 2টি ছোট ছোট কলাপাতায় সাজিয়ে নিয়ে আসতেন দেবতার প্রসাদ, ফল, বাতাসা, খুরমো, পাটালি। এসওয়াজেদ আলীর ভাষায় ভারতবর্ষের ট্র্যাডিশন অচ্ছেদ্য বন্ধনে চলতেই থাকত। ব্যতিক্রমী নিয়মের পরিচায়ক, অর্থাৎ ব্যতিক্রম থাকে বলেই সামাজিক নিয়মকে নিয়ম বলে মানি। রূপেন্দ্রনাথ প্রথমে স্থির সিদ্ধান্তে এসেছিলেন যে তাঁর বিদ্যালয়ে কোনো ছাত্র থাকবে না, সবই ছাত্রী। একাধিক হেতুতে। প্রথম কথা, তাঁর প্রতিবাদ সমাজপতিদের গোঁড়ামির বিরুদ্ধে, কি হিন্দু কি মুসলমান। সমাজপতিরা স্ত্রীলোকদের অন্ধ সেবাদাসী করে রাখতে চায়। অসূর্য স্পর্শার দল যেন জ্ঞানের সূর্যালোকের সন্ধান না পায়, কারণ পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারী একটি ভোগ্য পণ্য। সে বিনা প্রতিবাদে পুরুষের সেবা করে যাবে, সন্তান উৎপাদন করবে, প্রতিপালন করবে, স্বামীর দেহান্তে সহমরণে যাবে। মুসলমান সমাজে সহমরণ প্রথা নেই, তালাক প্রথা প্রচলিত। গৃহকর্তার মর্জি হলে 5 সন্তানের জননী যৌবনোত্তীর্ণা সেবাদাসীটিকে 3 তালাক দিয়ে গর্দানা পাকাড়কে নিকাল দেওয়া যাবে। পরিবর্তে একটি নতুন যৌবনবতী গুড়িয়াকে সংসারে নিয়ে আসায় ধর্মীয় বা সামাজিক কোনো বাধা নেই। বিলাতে শিক্ষিত রাজীব গান্ধীর কৃপায় সুপ্রিম কোর্টের আদেশকে নস্যাৎ করে আজও সেই ধর্মীয় আইন বলবৎ। স্ত্রীলোক যদি ভাষাজ্ঞান লাভ করে, তবে সবার আগে যে সে আয়ত্ত করবে প্রতিবাদের ভাষাটাকেই, তা সে বাংলাতেই হোক অথবা উর্দুতে। রূপেন্দ্রনাথ ওই প্রতিবাদটাই চান। এজন্য একটি নারী বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছেন নিজের ভিটে। তিনি জানতেন গ্রামবাসীরা তাদের গৃহের ললনাদের সব বিদ্যালয়ে সহজে প্রেরণ করতে স্বীকৃত হবে না। কিছুটা কুসংস্কারের প্রভাবে, কিছুটা সমাজপতিদের আতঙ্কে, কিছুটা বা স্বার্থান্ত হয়ে। অপরপক্ষে পুত্র পৌত্রাদিদের প্রেরণ করতে চাইবে রূপেন্দ্রনাথের চতুষ্পাঠীতে। ফলে বালিকাদিগের সঙ্গে কিছু বালককে ভর্তি করাতে স্বীকৃত হলে জৈবিক নিয়মে বিবর্তনের পরিচিত সূত্রে 1 দশকের ভিতরেই কোণঠাসা ছাত্রীরা হয়ে যাবে বিলুপ্ত প্রাণী। ছাত্ররা জাঁকিয়ে বসবে, ওর বালিকা বিদ্যালয়ে মিশে যাবে গৌড় দেশের
অগণিত চতুষ্পাঠীতে, শুধুমাত্র ছাত্র সমন্বিত বিদ্যায়তনে। দ্বিতীয় কথা, পুরুষ ছাত্র একই শ্রেণীতে বিদ্যাভ্যাস করলে অনেক প্রাচীনপন্থী পরিবারকর্তা সেই কারণেই হয়তো বাড়ির মেয়েদের বিদ্যালয়ে প্রেরণ করতে স্বীকৃত হবেন না। রূপেন্দ্রনাথের মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হবে। তাহলে ওই একম দ্বিতীয়ম ব্যতিক্রমটি কেন? ভবিষ্যৎ চিন্তা করে, মহিলা বিদ্যানিকেতনের ধারাটি অক্ষুণ্ণ রাখার প্রয়োজনে। রূপেন্দ্র যখন থাকবেন না, তখনও যেন ওই বিদ্যালয়টি চালু থাকে। আজকের অজাত ললনাকুল ভবিষ্যতেও যেন সোয়াইগাঁয়ে একটা আশ্রয় খুঁজে পায়। সেখানে তারা বাণী বন্দনার অধিকার লাভ করবে। মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠার প্রাক্কালেই রূপেন্দ্রনাথ গ্রামের জমিদারকে প্রশ্ন করেছিলেন, তারাদা, শুভপ্রসন্নের তো 8 বছর বয়স হয়ে গেছে, ওকে কোনো গুরুগৃহে প্রেরণ করছো না কেন? তোমাকে জ্যাঠামশাই অবশ্য কোনো চতুষ্পাঠীতে পাঠাননি, কিন্তু তিনি নিজেই ছিলেন প্রগাঢ় পণ্ডিত, তোমাকে যথারীতি শিক্ষা দিয়েছেন নিজেই। তারাপ্রসন্ন স্বীকার করেছিলেন, না ভাই রূপেন, কিছু সংস্কৃত স্তোত্র আমার মুখস্থ আছে বটে, বাংলায় কৃত্তিবাস, ভারতচন্দ্র অথবা মঙ্গলকাব্য পড়তে পারি, কিন্তু এই দেবনাগরী হরফে ক্রমাগত হোঁচট খাই। বড় বড় সমাসবদ্ধ পদ দেখলে পুঁথি বন্ধ করে দিই। দোষ আমারই। বাবা মশাই হতাশ হয়ে শেষ পর্যন্ত তার শিক্ষকতার বাসনা চরিতার্থ করেছিলেন মায়ের উপর। আমি শুধু জমিদারি সেরেস্তার কাজটুকু শিখেছি। তা তো বুঝলাম, কিন্তু তুমি তোমার পুত্রের ক্ষেত্রে কি করতে চাও? আমার মতো সে গুরুগৃহে যাবে, না তোমার মতন শুধু জমিদারি সেরেস্তার কাজটুকুই শিখবে? তারা প্রশ্নের প্রতি প্রশ্ন করেন, হঠাৎ এই কথা কেন রূপেন? বিশেষ কারণ আছে বলেই জানতে চাইছি। আমি লক্ষ্য করে দেখেছি শুভ অত্যন্ত বুদ্ধিমান, ঠিকমতো গুরু পেলে ও কালে মহামহোপাধ্যায় হয়ে উঠতে পারে। হ্যাঁ, বাচস্পতি মশাইও একদিন সে কথা আমাকে বলেছিলেন, কিন্তু মুশকিল হচ্ছে এই যে সোয়াইগাঁয়ের কাছে পিঠে কোনো চতুষ্পাঠী নেই, আর আমার পুত্র সন্তান তো মাত্র একটি। শুভর মা ওকে দূরে কোনো গুরুগৃহে পাঠাতে রাজি নন। তখন রূপেন্দ্রনাথ তাঁর পরিকল্পনার কথা খুলে বলেছিলেন। তিনি সোয়াইগাঁয়ে একটি মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাঁর সেই সাবেক যুক্তি হিন্দু সমাজের পতনের দ্বিবিধ হেতু। প্রথম কথা, সমাজপতিরা সমাজের আধখানাকে অশিক্ষা, কুশিক্ষা, অন্ধ কুসংস্কারে ঢেকে রাখতে চাইছে। স্ত্রীলোকদের শিক্ষাদানে, তাদের মুক্তিতে, তাদের স্বাধিকার প্রতিষ্ঠায় কুপমণ্ডুক সমাজপতিদের দৃঢ় আপত্তি। দ্বিতীয় কথা, এটি বৃহৎ মানব গোষ্ঠীকে জল অচল বলে দূরে সরিয়ে রাখা যুগাবতার শ্রী চৈতন্য দ্বিতীয় ব্যাধিটা নিরাকরণের ব্রত গ্রহণ করেছিলেন, যখন হরিদাসকে কোল দিয়েছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী ব্রাহ্মণ ও শূদ্র সমান অধিকারে নামগানের আসরে পরস্পরকে আলিঙ্গন করে। কিন্তু স্ত্রী জাতীয় মুক্তির কথা আজ পর্যন্ত কেউ চিন্তা করেননি। রূপেন্দ্রনাথ সোয়াই গ্রামে সেই নারী স্বাধীনতা সংগ্রামের সূচনা করে যাবেন। দুর্ভাগ্যবশত তার কোনো পুত্র সন্তান নেই, হবার সম্ভাবনাও নেই। রূপমঞ্জরীকে তিনি গার্গী মৈত্রের মতন শিক্ষিতা করে তুলবার আপ্রাণ চেষ্টা করবেন, কিন্তু রূপমঞ্জরী কালের সংসারী হবে, স্বামীর সহধর্মিণী হবে, স্বামীর গ্রামে জীবন অতিবাহিত করতে যাবে। এটাই প্রত্যাশিত। নিজের স্বার্থে, বিদ্যালয়ের স্বার্থে যদি তিনি রূপমঞ্জরীকে চিরকুমারী করে রাখেন, তাহলে স্বর্গে বসে কুসুম মঞ্জরী মর্মাহতা হবে। রূপেন্দ্রনাথ শুভপ্রসন্নকে ভিক্ষা করেছিলেন তাঁর বালিকা বিদ্যালয়ের একমাত্র ব্যতিক্রম যাবৎ বয়ঃসন্ধিকাল। তারপর শুভপ্রসন্নকে পাঠিয়ে দেওয়া হবে দূর দেশের কোনো গুরুগৃহে, ত্রিবেণীতে, তর্ক পঞ্চাননের চতুষ্পাঠীতে, অথবা কৃষ্ণনগরে শঙ্কর তর্কবাগীশের মহাবিদ্যালয়। সবচেয়ে ভালো হয় যদি আরণ্যক অধ্যাপক মহাপণ্ডিত বুনো রামনাথ তর্ক সিদ্ধান্ত স্বীকৃত হন। মোট কথা, 2-3 বছর গুরুগৃহে বাস করে উপাধি লাভ করে সে ফিরে আসবে সোয়াইগাঁয়ে।
আর এবার সে শিখবে আয়ুর্বেদ। রূপেন্দ্রনাথ নিজে যখন থাকবেন না, জীবন দত্ত যখন থাকবে না, তখনও সোয়াইগাঁয়ের চিকিৎসালয় চালু থাকবে। আর চালু থাকবে ব্রজসুন্দরী মহিলা বিদ্যানিকেতন। হ্যাঁ, সেই মহীয়সী আলোক সামান্যার নামেই হবে বিদ্যালয়, যিনি কুপমণ্ডুক সমাজের নির্দেশকে ছেঁড়া কাগজের ঝুলিতে ছুঁড়ে ফেলে দিয়ে স্বামীর সঙ্গে যৌথভাবে করেছিলেন সারস্বত সাধনা। নিয়তি কেন বাধ্যতে প্রশ্নের জবাবে যিনি বলতে পেরেছিলেন মনসা। তারাপ্রসন্ন এক কথায় রাজি হয়েছিলেন, কিন্তু শর্ত সাপেক্ষে। তোমার সব প্রস্তাব আমি মেনে নিচ্ছি রূপেন। তুমি সোয়াইগাঁয়ে চতুষ্পাঠী প্রতিষ্ঠা করো। শুভপ্রসন্নকে আমি তোমার হাতেই তুলে দিলাম। চতুষ্পাঠীর যাবতীয় ব্যয়ভার আমার, কিন্তু একটি মাত্র শর্তে, ওটা বালিকা বিদ্যালয় হবে না, হবে চতুষ্পাঠী। রূপেন্দ্রনাথ অট্টহাস্য করে উঠেছিলেন। হাসছ যে? মনে হচ্ছে আমি যেন একটা বিবাহ প্রস্তাব নিয়ে এসেছি তোমার দরবারে, আর তুমি তা সর্বান্তকরণে স্বীকার করেছ একটি মাত্র শর্তে। বিবাহে বর থাকবে, বরযাত্রী থাকবে, বরকর্তা থাকবে, আসর বাসর রন্ধন চৌকি ছাদনাতলা ফুলশয্যা সব থাকবে। শুধু একটি জিনিস রাখা চলবে না, কোণে। তারাপ্রসন্ন বলেছিলেন, তুমি বুঝছো না এক বক্কা, তুমি স্ত্রীলোকদের নিয়ে একটি শিক্ষায়তন প্রতিষ্ঠার চেষ্টা করলে গ্রাম পঞ্চায়েত তোমাকে ক্ষমা করবে না, নিশ্চিত এক ঘরে করবে। দেখা যাক না গ্রাম পঞ্চায়েতের হিম্মত। তুমি চিরটাকাল এক বক্কায় রয়ে গেলে রূপেন। সেই যেদিন শোভারানী তার ফুল কাকাকে এক দামোদর চ্যাটাং চ্যাটাং কথা শুনিয়ে দিয়েছিল, ঠিক তার পরেই দীর্ঘদিন ধরে সোয়াইগাঁয়ের অন্যতম প্রধান সমাজপতি মনে মনে ফুঁসছিলেন ওই এক বক্কা ছোঁড়াটার উপর। ছেলেটার সব সময় কেমন যেন গায়ে মানে না আপনি মোড়ল ভাব। দুর্গাধার মতন মানি সমাজপতির মুখের ওপর ছেলেটা বলে দিয়েছিল, আপনার বাড়িতে মহাপ্রসাদ পেতে যেতে পারবো না, তবে হ্যাঁ বৃথা মাংস হলে কবজি ডুবিয়ে সাঁটতে পারতাম। কি আস্পর্ধা! এসব দুর্বিনীত কালা পাহাড়কে হেঁটোয় কাঁটা মোড়োয় কাঁটা করে ডাল কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। দুর্গাদা তখনই বলেছিল ছেলেটাকে এক ঘরে করতে। নন্দ স্বীকৃত হননি। উনি চান চণ্ডী মণ্ডপে 16 আনার ডাক দিয়ে অপরাধীকে একবারই ধরে আনা হবে, যখন তার পালাবার আর কোনো পথ থাকবে না। এক কিস্তিতেই মাত। ছোকরা বারে বারে পাঁকাল মাছের মতন পিছলে বেরিয়ে গেছে নেহাত বরাত চড়ে। সেবার গাঁ শুদ্ধ মানুষ একমত হলো কেষ্টার রাঁড়কে সহমরণের চিতায় তুলতে হবে। মায়ের জমিদারের সেই ভুল করে লাল পাড় শাড়ি দেওয়ার ঘটনাকে কায়দা করে তারাপ্রসন্নকে পেড়ে ফেলেছিলেন। হঠাৎ কোথা থেকে ঘোড়ায় চেপে এসে হাজির হলো ওই কালা পাহাড়। এসেই নিদান হাঁকলো কেষ্টার বেদবা পোয়াতি। কোনো মানে হয়? বহুদিন পরে গাঁয়ে একটা জমকালো সহমরণের আয়োজন হয়েছিল। 5 গাঁয়ের মানুষজন ভিড় করে দেখতে এসেছিল হিন্দু ধর্মের মহিমা। দিল ছোকরা সবকিছু ভেস্তে। এতদিনে ওই দুর্বিনীত ছোকরাকে কবজা করার একটা নিশ্চিত সুযোগ পাওয়া গেছে। 1 নম্বর, এক বক্কা ত্রিবেণী থেকে নিয়ে এসেছে থান পড়া একটা ডাঁটো খাটো বেধবাকে, জেনে বুঝে যে তার ভিটেতে যোগু ঠাকুরুন কাতু বা তার বউ নেই। তাহলে তার মানেটা কি দাঁড়ালো? রূপ ও ছোঁড়া তো আগে থেকে জানতো না যে নিতু মুখুজ্জের দিদি ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ওর ভিটে এসে আশ্রয় নেবে। তাহলে তুই হচ্ছিস কুলিন ঘরের বামুনের বেটা, মন চাইলে তো 5-7টা অগ্নিসাক্ষী করে ময়না পুষতে পারিস। অবশ্য আর্থিক সঙ্গতির সঙ্গে হিম্মত থাকা চাই, তা নয় এক ছামুতে বেদবা মেয়ে ছেলে পোষা। কিন্তু এমন রগরগে অভিযোগটা ধোপে টিকল না। দেখ পিতু মুখুজ্জের দিদি ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এক বজ্ঞার ছামুতে এসে আশ্রয় নিল। আসল ঘটনা তো তাই, নাকি বড় খোকা যা বলছে তাই সত্যি? পিতু মুখুজ্জে কায়দা করে বাল বিধবা দিদিটিকে ঘাট থেকে নামিয়েছে।
এক বজ্ঞাকে একটা নলচের আড়াল সরবরাহ করতে। কিন্তু পিতুর স্বার্থটাই বা কি? ওই এক বজ্ঞা হারামজাদাই তো পিতুর ডবকা মেয়েটাকে ঘোড়ায় তুলে নিয়ে দুর্গাদার নাকের সামনে সংযুক্তা হরণ করেছিল। তাহলে তারপর ধরো গিয়ে এক বজ্ঞার ওই পৈশাচিক বেলেল্লাপনা, 5 বাড়ির সধবা বেধবা ছুঁড়ি বুড়িকে নিয়ে দুপুরে মাতন। কি না মেয়ে ছেলের চতুষ্পাঠী? বাপের জন্মে শুনেছ তোমরা? কি হবে তাদের লেখাপড়া শিখে? 12 হাত কাপড়ও তোদের কাছে মুসলমানের লুঙ্গি, কাছা দিতে পারিস না। কি হবে দস্তখত করতে শিখে? স্বর্গের অপ্সরীদের মতন পিঠে কি একজোড়া ডানা গজাবে? ফুরুত করে উড়ে দাঁড়ে গিয়ে বসবি? ঠিকই করেছে বড় খোকার বউয়ের পিঠে আস্ত চালাকাঠ ভেঙে। বড় খোকার ধর্মপত্নী অর্থাৎ নন্দ চাটুর্যের মেজ পুত্রবধূ বিশুর মা আবদার করেছিল তারা জেঠিমার মতো সেও রূপদার পাঠশালায় নাম লেখাবে। লজ্জা শরমের বালাই নেই? বিশু এখনো তোর বুকের দুধ খায়, তুই পাঠশালায় ভর্তি হবি? বেশ করেছে বড় খোকা বউকে ঠেঙিয়ে। ঠিকই বলেছেন শিরোমণি মশাই, গৃহস্থ বধূরা বিদ্যেধরী হলে বাস্তবে ব্যাপিকা হয়ে উঠবে। রন্ধনাদি গৃহ করবে, তখন আর তাদের মন থাকবে না পতিসেবা দুরস্ত। পুত্রকন্যাদের মলমূত্রাদি ধৌত করার কাজও স্বামী দেবতার স্কন্ধে চাপিয়ে দেবে। এ সর্বনাশ শঙ্কুরেই বিনষ্ট করা দরকার। না হলে সোঁয়াই গ্রামে আজ যে ব্যভিচার শুরু হচ্ছে তাতে ক্রমে গোটা হিন্দু সমাজে ধস নামবে। সমাজপতি নন্দ ঘরে ঘরে গিয়ে এই বিষয়ে আলোচনা করেছেন। বড় খোকা ছোট খোকা যুবক দলের মতামত গ্রহণ করেছে। বাচস্পতি মশাই অথবা ঘোষাল খুড়োর মতো 2-1 জনকে ব্যতিক্রম হিসেবে ধরলে গোটা গ্রাম এক কাট্টা। এই সর্বনাশ শুরুতেই রুখতে হবে। এক বজ্ঞা যদি তার জিদ্দিবাজি ছাড়তে রাজি না হয় তবে নবাব সরকারের শিকায়েত করা হবে। বড় খোকা কালু গজেন প্রভৃতি নব্যযুবার দল অবশ্য ভিন্ন মন পোষণ করে। তাদের মতে এক বজ্ঞা ঠাকুর মেনে নেয় ভালো, না হলে তার ঘরের চালায় আগুন দিয়ে বাপ বেটিকে জীবন্তে পুড়িয়ে মারাই উচিত। এই যখন অবস্থা তখন শোনা গেল চরমতম বেলেল্লাপনার খবরটা। বারুদের স্তূপে যেন আগুনের ফুলকি। এক বজ্ঞার পাঠশালায় ভর্তি হতে চলেছে এক মুসলমানের নিকা করা ডবকা ছুঁড়ি, রমজানের মাসটা শেষ হলেই। এবার নন্দ নিজেই বললেন, ঠিকই বলেছিলি তোরা, ধম্মে সইবে না, দে রূপবাণুজ্যের ঘরের চালায় আগুনই ধরিয়ে দে। অনেকেরই আশঙ্কা ছিল এক বজ্ঞা আসবে না, তাকে ধরে বেঁধে আনতে হবে। দেখা গেল তাদের আশঙ্কা অমূলক। নির্ধারিত সময়ে কাঁধের উপর উড়ুনিটা চাপিয়ে জীবন দত্তকে সঙ্গে করে রূপেন্দ্রনাথ উপস্থিত হলেন চণ্ডী মণ্ডপে 16 আনার ডাকে। এটাই ছিল সেকালীন বিধান। তারা শঙ্করের চণ্ডী মণ্ডপ উপন্যাসে তার বর্ণনা আছে, সেটা অবশ্য 20 শতাব্দীর প্রথম পাদ। গ্রামে সরকার নিয়োজিত চৌকিদার আছে, প্রহরে প্রহরে সে হাঁকার পাড়ে হুঁশিয়ার, সিঁদিল চোরদের হাত থেকে গৃহস্থকে সজাগ রাখতে। সেই চৌকিদারটি পৃথক বেতন পায় পঞ্চায়েতের তরফে। পঞ্চায়েত সমাজপতিদের হুকুম হলে সে পাড়ায় পাড়ায় ঢেঁড়া বাজিয়ে জানান দেয় কবে কখন চণ্ডী মণ্ডপে সমাজপতিরা সমাবেত হবেন, কে বাদী কে প্রতিবাদী। সচরাচর সেটা হয় শুক্লপক্ষে সন্ধ্যের পর তেঁতুল বটের বাঁধানো চাতালে। ছোটখাটো অভিযোগ থাকলে বাদী প্রতিবাদী বা সাক্ষী ছাড়া সমাজপতিরা 2-3 জন আসেন, বাদীর অভিযোগ শোনেন, প্রতিবাদীর কৈফিয়ত শ্রবণ করেন, প্রয়োজনে সাক্ষীদের জবানবন্দিও নেওয়া হয়। তারপর সমাজপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে অপরাধীর শাস্তির বিধান করেন। চুরি চামারি, জোর করে অপরের ক্ষেতে ধান কাটা অথবা অনধিকার প্রবেশ, পরস্ত্রী কাতরতার অভিযোগ এভাবেই সমাজপতিরা মিটিয়ে দেন। খুন জখম ডাকাতি হলে চৌকিদার কোতোয়ালকে খবর দেয়। নবাব সরকারের তরফে তখন কাজী অপরাধীর বিচার করেন। কিন্তু গ্রামবাসীর ভিতর কেউ যদি বড় জাতের অপরাধ করে যাতে কোতোয়ালকে সংবাদ প্রেরণ অপ্রয়োজনীয়
অথচ সামাজিক অপরাধটা রীতিমতন গুরুতর, তখন হয় 16 আনার ডাক। সেক্ষেত্রেই পন্তিয়াস পিলেত যেভাবে জিসাসের বিচার করেছিলেন, সমাজপতিরা ঠিক সেভাবেই গ্রামের সাধারণ মানুষকে বলেন, তোমরা দুপক্ষের কথাই শুনলে, এবার বলো আসামি দোষী না নির্দোষী। জনগণ তখন জুরি, তাদের রায় শুনে সমাজপতিরা নির্ধারণ করতেন আসামি দোষী না নির্দোষী। দোষী হলে কি শাস্তি দেওয়া হবে তাও নির্ধারণ করতেন ওই সমাজপতিরাই। এই ছিল অষ্টাদশ শতাব্দীতে গ্রামীণ বিচার ব্যবস্থা, জনগণের আদালত। চণ্ডীমণ্ডপে জনসমাগম বড় কম হয়নি। ধন্বন্তরী বাবাকে ভালোবাসে গাঁয়ের সাধারণ মানুষ। বিনা পারিশ্রমিকে তিনি সকলকেই ওষুধপত্র বিতরণ করেন। তাঁর বিরুদ্ধে সমাজপতিরা কী অভিযোগ এনেছেন তা অধিকাংশ লোকই জানে না। সকলেই কৌতূহলী। শুক্লপক্ষের চতুর্দশী, জ্যৈষ্ঠ মাস, আলোয় চারিদিক ফুটফুট করছে। রূপেন্দ্রনাথ জীবন দত্তকে সঙ্গে করে সহস্য বদনে এগিয়ে এসে বললেন, কি ব্যাপার নন্দখুড়ো, আমার বিরুদ্ধে কে কি অভিযোগ এনেছে বলুন। আমি কৈফিয়ত দিতে এক পায়ে খাড়া হয়েছি। কথার সঙ্গে সঙ্গে তেঁতুল বটের বাঁধানো চাতালে গাঁথা তেল সুন্দরের রাঙা প্রস্তর খণ্ডে দক্ষিণ হস্ত স্পর্শ করিয়ে কপালে ঠেকালেন। আজ এই পর্যন্ত রইল। নমস্কার।